বাংলাদেশের রাজনীতি এখন উত্তাল মোহাম্মদ ইউনূসকে ঘিরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব নিয়েছেন ঠিকই, কিন্তু কয়েকদিনের মধ্যেই বলছেন কাজ করতে পারছেন না। এর মধ্যে ঢাকা শাহবাগে শনিবার ডাক দেওয়া হলো মার্চ ফর ইউনূসের। আর এই কর্মসূচিকে ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছে দেশ জুড়ে। শাহবাগে যে পোস্টার লাগানো হয়েছে তাতে স্পষ্ট লেখা রয়েছে, ইউনূস থাকুক 5 বছর, আগে সংস্কার পরে নির্বাচন। সিংহাসনের লোভে শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়েছিলেন, আর তারপর ভেবেছিলেন এবার তিনিই একেবারে সর্বেসর্বা, তাই যা খুশি শুরু করে দিয়েছিলেন। তার মদতে এই কয়েক মাসে বাংলাদেশের জিহাদি এবং সন্ত্রাসী কার্যকলাপ যেভাবে বেড়ে গিয়েছে, তাতে করে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষেও ঠেকানো সম্ভব হয়ে উঠছে না। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, যিনি নিজেই বলছেন কাজ করতে পারছেন না, তাকে আবার 5 বছরের জন্য রাখার দাবি কেন? এই কর্মসূচিকে অনেকেই বলছেন যে নতুন ধরনের ক্ষমতার খেলা। কেউ কেউ আবার মনে করছেন ইউনূস হয়তো এখন পদত্যাগের কথা বললেও পিছনে কোনো শক্তি তাকে দীর্ঘমেয়াদীভাবে ক্ষমতায় রাখতে চাইছে। তবে ভারত বিরোধী ইউনূস এখন তিলে তিলে বুঝছেন ক্ষমতার লোভ ঠিক কি জিনিস। পরিস্থিতি সামলাতে শুক্রবার সেনাপ্রধানের নির্দেশে দেশের সেনা মোতায়েন করা হয়েছে। অস্থির বাংলাদেশে দায়িত্ব নেওয়ার পর থেকে ছায়ার মতোই চলেছেন মোহাম্মদ ইউনূস। এখন বলছেন কাজ করতে পারছেন না। তাহলে প্রশ্ন, তিনি আদৌ দায়িত্ব নিতে এসেছিলেন নাকি শুধুই খ্যাতির মোড়কে দায়িত্ব এড়াতে এসেছিলেন? সম্প্রতি উপদেষ্টা পরিষদের বৈঠকে তিনি বলেছেন, আমি যদি কাজ করতে না পারি তাহলে এই পদে থাকবো কেন? এই বক্তব্যে এক ধরনের নাটকীয়তা আছে। মুখে স্বীকার করছেন কাজ করতে পারছেন না, অথচ পদত্যাগ করছেনও না। উল্টে জাতির উদ্দেশ্যে ভাষণের খসড়া তৈরি করছেন, নাকি নিজের ব্যর্থতা আগে ভাগে ঝেড়ে ফেলার কৌশল এটি? এই হতাশা কি নতুন? তিনি কি সত্যিই ভাবেননি বাংলাদেশের রাজনৈতিক ঐক্যমত তৈরি হবে না একদিনে? চলুন এই বিষয়ে ঠিক কি জানিয়েছেন বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক শাহিদুল হাসান খোকন, শুনবো। দেশের জনগণ তার পিছন থেকে 2024-এ সেই জুলাই আগস্টের যে ঘটনা ঘটিয়েছিল তার পিছনে থেকে, সেই জায়গা থেকে কিন্তু জনগণের এখন সেই ভুল ভেঙে গেছে যে জুলাই আগস্টে আন্দোলনে তারা বোকা সেজে গেছে, বোকা হয়ে গেছিল, তাদেরকে বোকা বানানো হয়েছিল। এবং যার কারণে দেশের মানুষ কিন্তু এখন ডক্টর ইউনূসের সাথে নেই। এবং তার যে সমর্থিত প্রধান রাজনৈতিক দল এনসিপি, যারা সরকারের প্রতিনিধিত্ব করছে, তাদের মিছিল মিটিং এ 20-50 জন লোক হচ্ছে না। এই পরিস্থিতি দাঁড়িয়ে ডক্টর ইউনূসের আসলে কোনো বিকল্প সামনে নেই। কারণ নির্বাচন হয়, ওনাকে নির্বাচন দিতে হবে, কিন্তু উনি যদি নির্বাচন দেন তাহলে উনার যারা এই ছাত্র প্রতিনিধি বা ওনাকে জামাত সমর্থন করে, হেফাজত সমর্থন করে, এছাড়া একটা জঙ্গি গোষ্ঠী ওনাদেরকে সমর্থন করে। এখানে দাঁড়িয়ে সেনাপ্রধানের বক্তব্য স্পষ্ট করেছে যে উনি বলতে চাচ্ছেন যে সেনাবাহিনী রাষ্ট্র পরিচালনা করছে, আর ইউনূস একটা পাপেট তাদের। এটা প্রমাণ দিয়েছেন কিন্তু সেনাপ্রধানের। কারণ দেশের 3টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যা নিয়েছে এই ইউনূস সরকার, সেখানে কিন্তু 3টি জায়গায় সেনাবাহিনী স্পষ্ট করেছে যে সরকারের এই 3টি বিষয়ের সঙ্গে তারা নেই। ইভেন সরকার যে সংস্কার প্রস্তাবগুলো নিয়ে আগাচ্ছে তা নিয়েও সেনাপ্রধান বলেছেন কিন্তু যে সংস্কার প্রস্তাব যা হচ্ছে বা সংস্কার হচ্ছে, এগুলো থেকে আমরা অন্ধকারে আছি, আমাদেরকে জানানো হচ্ছে না। তাহলে রাষ্ট্র কাঠামো একদমই মানে শেষ করে দেওয়া হচ্ছে, বা তারা যা করছে সেটার সাথে সেনাবাহিনী একমত না, সেটা তারা বলে দিয়েছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বেসিক্যালি আজকে যে পরিস্থিতি ইন্দিরা আছে বাংলাদেশের, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেয়ে যদি বলে যে আমরা আর পাবলিক ফাংশন করব না, তাহলে ইউনূস কিন্তু 2 ঘন্টাও ক্ষমতায় টিকতে পারবে না। আমি বারবার যেটা বলি যে আমরা তো ষড়ঋতুর দেশ বাংলাদেশ, মানুষের মনটাও এরকম যখন তখন পরিবর্তন হয়। তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা ভালোবেসে গ্রহণ করে নিয়েছিল, কারণ এটা চক্রান্তের মধ্য দিয়ে হলেও মানুষের কাছে তো সেটা ছিল না জানাশোনা। তারা ডক্টর ইউনূসকে গ্রহণ করেছিল, কিন্তু পরিস্থিতি এই পর্যায়ে এসে দাঁড়িয়েছে, গ্রহণ করা তো দূরের কথা, এখন বর্জন না, শুধু ভীষণভাবে বর্জন করছে।
এবং কিন্তু তার আপনি শেখ পরিণতি হাসিনার কথা বলছিলেন, শেখ হাসিনা যখন বাংলাদেশ থেকে বেরিয়ে এসেছিলেন তখন তো সেনাবাহিনী তাকে সেই কাজটা করতে সাহায্য করেছিল, কিন্তু এই মুহূর্তে ইউনূসকে তো সেনাবাহিনী বেরোতেই দিতে চান না, যাতে তিনি পালিয়ে যেতে না পারেন, বরং সেই ব্যবস্থা করছেন। এতটা কি সহজ হবে তার দেশ থেকে বেরোনো, নাকি তার অন্যরকম কোনো পরিণতি অপেক্ষা করছে? ইন্দিরা, শেখ হাসিনার প্রায় 7 কোটি সমর্থক রয়েছে বাংলাদেশে। বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল। জুলাই আগস্ট আন্দোলনে নানামুখী ষড়যন্ত্রের মধ্যে দিয়ে রাজপথে দলের নেতাকর্মীদের নামতে দেওয়া হয়নি। সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছিল আন্দোলন মোকাবেলার, পুলিশ ছিল রাস্তায়। তো মানে রাজনৈতিকভাবে শেখ হাসিনা সেটা মোকাবেলা করেনি। যখন শেখ হাসিনা আক্রান্ত হয়েছেন, বাংলাদেশ আক্রান্ত হয়েছে, তখন সেনাবাহিনী, বাংলাদেশ সামরিক বাহিনীর তৎকালীন শীর্ষ কর্মকর্তারা তারা দেখেছেন যে শেখ হাসিনা দেশে থাকলে এটা ম্যাসাকার হতে পারে। শেখ হাসিনা যদি কোনো কারণে হত্যাকাণ্ডের শিকার হতেন তাহলে বাংলাদেশে গৃহযুদ্ধ বেঁধে যেত। সেই গৃহযুদ্ধ এড়াতেই শেখ হাসিনাকে সেফলি তারা ভারতে পৌঁছে দিয়েছেন। তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো সমর্থক তো বাংলাদেশে নেই যে তাকে মেরে ফেললে, তাকে ধরে ফেললে বা তাকে জেলে দিলে, তার বিচার করলে তার পক্ষে কেউ ঢাকার রাজপথে নামবে, এরকম পরিস্থিতি নেই। যারা আছে সবাই ভাড়াটিয়া। চাচা আপন প্রাণ বাঁচা, নিজে বেঁচে তারপরে তো তাকে বাঁচাবে। তো তার সেই জঙ্গি গোষ্ঠীতে এখন তার পাশে থাকার সুযোগ নেই। সেনাবাহিনী যখন মুখ ঘুরিয়ে নিয়েছে তখন একদমই সে একা হয়ে গেছে এবং এর জন্য সে পালাতে চাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় না যে এই পরিস্থিতিতে আজকে না হোক পদত্যাগ তো তাকে করতেই হবে। আজ করুক কাল করুক, নির্বাচন আর পদত্যাগ, এই তো দুটো জায়গা। কিন্তু সে নির্বাচন দিতে পারবে না, কারণ তার যারা সাথে আছে তারা নির্বাচন দেওয়ার জন্য নেই। তারা নির্বাচন দেওয়া মানে তারা হারিয়ে যাবে বাংলাদেশ থেকে, রাজনীতি থেকে। এনসিপি বলেন, জামাত বলেন, হেফাজত বলেন, আমি তো বারবার বলি যে এই শ্রেণীর 10% ভোটও বাংলাদেশে নেই এই মুহূর্তে। তো 90% মানুষের মতামতকে উপেক্ষা করে তাদের কাছে নিজেকে সঁপে দিয়েছেন ইউনূস এই 10%-এর কাছে। তো এই 10% তার জন্য কিছুই করতে পারবে না। আর তার প্রধান হাতিয়ার ছিল সেনাবাহিনী। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে মোহাম্মদ ইউনূস তিনি যদি পালাতে চান, তিনি যদি দেশ থেকে বেরিয়ে যেতে চান, তিনি কি একা বেরোবেন, নাকি গতকাল যে 4 জন তার কাছে এসে পদত্যাগপত্র জমা করেছেন তাদের সকলকে নিয়ে বেরোনোর একটা চেষ্টা করবেন? আমি একটা জিনিস ক্লিয়ার করি ইন্দিরা, ডক্টর ইউনূস যদি পদত্যাগ করে, এই গভর্নমেন্টের যে উপদেষ্টা পরিষদ আছে তার 90% থাকবে না, মানে যদি তারা করে। কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে ডক্টর ইউনূসের পদত্যাগের মধ্য দিয়ে এই উপদেষ্টা পরিষদই ভেঙে যাবে। এই উপদেষ্টা পরিষদে কেউ থাকবে না। নতুন করে একটি উপদেষ্টা পরিষদ হতে পারে, অন্তর্বর্তীকালীন সরকারের জায়গায় হয়তো একটা তত্ত্বাবধায়ক সরকার হতে পারে, যারা নির্বাচনকালীন সরকার। তারা কিছু বিষয় সংস্কার করে সেনাবাহিনীর মধ্যস্থতায় তারপরে তারা একটা নির্বাচন দেবে। আমার কাছে এরকম একটা ইনফরমেশন আছে এবং সে সরকারের মানে আলোচনায় 2 জন ব্যক্তির নামও ব্যাপকভাবে আলোচিত হচ্ছে যারা এই সরকারের প্রধান হতে পারে। সেটি ডিসাইড হয়ে যাবে। মানে পুরোটাই সেনাবাহিনীর নিয়ন্ত্রণে এবার যা হবে, পুরোটাই সেনাবাহিনী নিয়ন্ত্রণ করবে। বাংলাদেশে যেটা 11-11 হয়েছিল, 11-11 হয়েছিল 2006, সেই কাজটি বাংলাদেশ আবার হতে যাচ্ছে আমার কাছে যেটা মনে হয়। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।